আপনি হঠাৎ করে নিজেদেরকে মাঠ থেকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এটা খুব অস্বাভাবিক। কিন্তু এটা কি স্বাভাবিক যে তারা চাপে পড়েছে? এই কথাটাই আপনাকে বলছিলাম যে সেনাবাহিনী শুধু চাপে পড়ে নাই, সরকারও চাপে পড়েছে। আজকে থেকে সেনাবাহিনী আওয়ামী লীগকে টার্গেট করে আর কিছু করবে না, দ্যাট ইজ বিং সেটেলড। আর আওয়ামী লীগকে টার্গেট করে কখনো ইভেন জয় বাংলা স্লোগান দিয়ে আসলে সেনাবাহিনীর পাশ দিয়ে দৌড়ালো, মানে ইয়ে করলো, সেনাবাহিনী কিছু করবে না। সো ইট উইল বি অ্যাসিড টেস্ট ফর আওয়ামী লীগ। এবং 13 তারিখের সামনে রেখে তাদের এই যে সরে যাওয়ার ইয়েটা, এবং তারা যে ইয়ে হয়েছে, আপনি দেখেন সরকারের মধ্যেও কিন্তু প্রচন্ড প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই কি বলে উনি তার তার মানে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী এই গ্যাপটা পূরণ করতে পারবে কিনা এই নিয়ে সন্দেহান, যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে, অন্যান্য উপদেষ্টা দফায় দফায় দেখা করেছে। আজকে হয়তো একটা ইয়ে মিটিং, ওদেরকে বলে কিচেন ক্যাবিনেট টাইপের মানে মিটিং হওয়ার কথা ছিল, আমি জানি না হয়েছে কিনা। তবে এখন আপনি যে আরেকটা জিনিস দেখবেন, এই যে কিচেন ক্যাবিনেটের মিটিং যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার প্রধান উপদেষ্টার কিন্তু সচিব প্রচন্ড হুঙ্কার দিয়েছেন। কেন দিয়েছেন? ভয় পেয়েছেন। আজকে জানতে পেরেছেন যে সেনাবাহিনী সরে যাওয়ার পিছনে মানে কারা ভূমিকা রেখেছে। সেনা সদর দপ্তর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ড যে এটা করার মধ্য দিয়ে আপনি একটা জিনিস পরিষ্কার যে রাষ্ট্রীয় সেনাবাহিনী ইন্টারন্যাশনাল চাপে এই কিন্তু এই অর্ধেক সেনা প্রত্যাহার এবং ইন্টারন্যাশনাল একটাই চাপ যে সেনাবাহিনী যে ব্যবহৃত হচ্ছে সাবেক সরকারের ইয়েদের সমর্থকদের উপর সেনাবাহিনী যে অত্যাচারটা করছে, এই ব্যাপারে যে জিনিসটা হাইলাইট করা হয়েছে, এবং এই ব্যাপারে সেনা সদর দপ্তরকে ইন্টারন্যাশনাল কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে তোমরা এই পরিমাণ চাপ সৃষ্টি না, আমরা দেখতে চাই যে আসলে মাঠে কি অবস্থা। আসলে কি যেটা দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থকরা এত বেশি না, আসলে তোমাদের ভয়ে তারা একদম, তোমরা কি তাদের অত্যাচার করতেছে, এইগুলো মূল কারণ। দেখানো হয়েছে হলো ট্রেনিং। এই ট্রেনিং এর পারপাসে বা হচ্ছে যে নির্বাচনের ট্রেনিং এর জন্য বলেছে। কিন্তু আপনি সেনা সদর দপ্তরের যদি আপনি ইয়েটা পড়েন, সেনা সদর দপ্তরের আপনি তারা কি বলছে? তারা বলছে যে তারা যেটা দেখেন, আমি টোটালটা একেবারে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলছে 15 মাস সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করছে। সেনাবাহিনীকে ঘিরে প্রচারিত বিভিন্ন গুজব চলছে। কিছু স্বার্থান্বেষী সক্রিয় সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে সাজানো অপপ্রচার চালাচ্ছে। এটা কিন্তু তাদেরকে কেউ না কেউ তাদেরকে জানিয়েছে, বা তারা যেটা জানে কিন্তু তাদের উপরে চাপ প্রয়োগ করছে যে তোমরা এই কি করতেছো, হ্যাঁ তোমাদের নিয়ে এরকম কেন, এখন কেন তোমরা তোমাদের উপরে কেন এরকম অপপ্রচারের ব্যাপারটা আসলো। সুতরাং এটা তোমরা দেখো, তখন তারা যেটা বলতে যাচ্ছে। আবার দেখেন এই মাইনুর রহমানের কথার মধ্যে একটা বড় দিক আছে এখানে, কিন্তু আপনি সেনাবাহিনীর ভেতরে সামান্য হলেও বা অনেক ধরনের একটা ডিভার্সন হয়েছে। সেটা কি? কোর্ট, আমি আপনার নিশ্চিত করতে চাই সেনাবাহিনী প্রতিটি সদস্য সেনাবাহিনীর প্রধান সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত। যে কোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনী আরো ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও ভ্রাতৃত্ববোধের দৃঢ়। একই বারবার বলতেছে যে আমরা 15 মাস ধরে ট্রেনিং নাই আমাদের কিন্তু আমাদের খুব খারাপ অবস্থা। আমরা এরকম যুদ্ধ করার জন্য একটা বাহিনী যে কোনো ট্রেনিং নেই। একই সেনাবাহিনী কিন্তু একই সময় বলছে যে কি বলছে যে কি ট্রেনিং এর বলছে প্রশিক্ষণের সঙ্গে একটি বিষয় সম্পর্কিত, তা হলো শান্তিকালীন সময় সেনাবাহিনীর দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। মানে শান্তিকালীন সময় আমরা বলে থাকি উই ট্রেন অ্যাজ উই ফাইট, কোট আন কোট। তারপর উনি বলছে যে আমরা একদিন পর্যন্ত ট্রেনিং এর মধ্যে নাই। এই 15 মাস ধরে 15 মাস সেনাবাহিনী বাইরে আছে, নির্বাচন পর্যন্ত, তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয় তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে। এতে আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে। এই প্রশিক্ষণের কথা বলে আসলে তারা আন্তর্জাতিক চাপের মধ্যে তারা কিন্তু নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে, এইটুকু আপনি বলতে পারে। এবং তার আরো বলছে
তারা কিন্তু কোথাও এখন পর্যন্ত বলছে না, তারা প্রত্যাহার করে নিচ্ছে। তারা বলছে যে তাদের ট্রেনিং দরকার, তাদের এই দরকার, তা দরকার, সেগুলো বলছে। দেশের জনগণের সেনাবাহিনী চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত। মানে সেনাবাহিনী না চাইলে কি আসে যায়? কেন এই কথা বলতে হচ্ছে? তার মানে এগুলা কেউ কোশ্চেন করছে? কেউ না কেউ তাদের প্রশ্ন করেছে। না করলে সে কেন হঠাৎ করে বলে দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের সুরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক? কেউ না কেউ বলছে যে তোমরা তো তোমাদের তো এই নিশ্চয়তার মধ্যে তোমরা নাই, তোমরা তো এক পক্ষের মতো আচরণ করতেছো। সো তারা কিন্তু এখন ওপেন এসে বলতে হচ্ছে তাদেরকে যে আমরাও জনগণের মতো একটা সুষ্ঠু নির্বাচন, সে রূপরেখার মধ্যে সমস্যা দেওয়া আছে। ঠিক আছে, আমরা আশা করি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আসবে, আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরো স্বাভাবিক হবে, সেনাবাহিনী সেনানিবাসে ফেরত যেতে পারে। আমরা সেদিকে তাকিয়ে আছি, উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছি ফিরে যাওয়ার জন্য। চাপে পড়েছে বেসিক্যালি, এবং চাপে পড়েছে যে এবং এই যে বলেন যে ডক্টর ট্রেন অ্যাজ উই ফাইট, আমার একটা মজা আছে যখন এই কথাটা পড়ছি, এটা কেউ আর্মির ভাষা, মানে কোনো আর্মি, যে কোনো দেশের আর্মি, যে উই ট্রেন অ্যাজ উই ফাইট, এটা কিন্তু খুব কমন একটা ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমার কথা, আপনারা ভাই আমাদের সেনাবাহিনী কার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লাফায়? আমি তো 54 বছরে কোনো যুদ্ধ করতে দেখলাম না। তো আপনারা যুদ্ধ করতেছেন, আমাদেরকে এসব চাপাবাজি না করে আপনার যেটা ঠিক অনাগে এটা হওয়াটা জরুরি। আপনাদের ট্রেনিংও আমাদের এত কিছু দরকার না, আপনার ট্রেনিং দেন কি দেন না, যাতে কিছু আসে যায় না। আপনার যুদ্ধ করেন কিনা, আপনার তো কারোর সাথে যুদ্ধ করতে দেখলাম, কই ইন্ডিয়ার সাথে এখন পর্যন্ত যুদ্ধ করতে পারলেন না। আমরা হচ্ছে 3 দিকে ইন্ডিয়া আমাদেরকে খেয়ে ফেলতেছে। ইন্ডিয়া ইজ জাস্ট ইটিং আপ আপনাদের কথা অনুযায়ী, আপনাদের ইয়েদের কি ক্লাস পেন্সারদের কথা অনুযায়ী। আপনারা যারা আপনাদেরকে ব্যবহার করে একটা নিয়মিত সরকার পতন ঘটিয়েছে, তারা কিন্তু আপনাদেরকে ব্যবহার করেছে। তো আপনারা ব্যবহৃত হয়েছে। এখন এখন প্রশিক্ষণ দিতে হয়েছে এই কথা বলে আপনি হঠাৎ করে নিজেদেরকে মাঠ থেকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এটা খুব অস্বাভাবিক। কিন্তু এটা কি স্বাভাবিক যে তারা চাপে পড়েছে? এই কথাটাই আপনাকে বলছিলাম যে সেনাবাহিনী শুধু চাপে পড়ে নাই, সরকারও চাপে পড়েছে। সরকার প্রচন্ড চাপে পড়েছে, এবং সরকার চাপে পড়ছে, এবং বলতে পারেন যে সেনাবাহিনী এখন থেকে, আমি আপনাকে সিরিয়াসলি বলতে পারি, সেনাবাহিনী এখন থেকে আওয়ামী লীগকে টার্গেট করে কিছু করবে। টার্গেট করে আমি বলছি, আওয়ামী লীগ যদি খুবই ইয়ে করে, কি বলে, অন্যায় অবিচার যদি আবার ধরো মারো খাও বা মারপিট গুণ জখম এগুলোর দিকে যায়, তখন সেনাবাহিনী যে কোনো আইনগুলো রক্ষাকারী বাহিনী এটা মোতায়েন হতে পারে তারা ব্যবস্থা নিয়ে। কিন্তু আমি আপনাকে আজকে থেকে বললাম, আজকে থেকে সেনাবাহিনী আওয়ামী লীগকে টার্গেট করে আর কিছু করবে না। দ্যাট ইজ বিং সেটেলড। এটা সেটেল যে সেনাবাহিনী আজ থেকে আওয়ামী লীগকে টার্গেট করে কিছু করবে না। হ্যাঁ, আওয়ামী লীগের কর্মীরা যদি শৃঙ্খলাচরণ করে, কোনো কিছু করে, এমন কিছু করে যেটাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে তাদের হস্তক্ষেপ করতে হয়, তাহলে তারা সে করবে। দেখেন তাদের মধ্যে তো সমস্যার মধ্যে তারা পড়েছে, বা তাদের এই সমস্যাগুলো কতটা হচ্ছে, এখানে তাদেরকে বলতে হচ্ছে যে কোনো সময়ের তো এখন সেনাবাহিনী আরো ঐক্যবদ্ধ। সেনাপ্রধান ও সিনিয়র নেতৃত্বের প্রতি সেনা সদরের সেনা সদস্যদের শতভাগ অনুগত বলে অনুগত। কে প্রশ্ন করেছে? কেউ না কেউ প্রশ্ন করেছে তাকে। না হলে এটা বলতে হচ্ছে, কেউ না কেউ প্রশ্ন করছে যে তোমরা ঐক্যবদ্ধ না, তোমাদের এখানে স্প্লিট আছে, তোমাদের মধ্যে সমস্যা আছে, কেউ না কেউ বলছে। হ্যাঁ, সপ্তাহান্বেষী চক্রকে আপনি দায়ী করে তো প্রশ্নবিদ্ধ বলছে যে 15 মাস সেনাবাহিনী অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছে। এই সময় কিছু সপ্তাহান্বেষী চক্র সেনাবাহিনীর নেতৃত্বে প্রশ্নবিদ্ধ করা, এই টোটাল ব্যাপারটার মতো দাঁড়িয়েছে যে সিনিয়র লিডারশিপ। এখানে আরেকটা আসছে, আমি আপনাদের নিশ্চিত করতে চাই সেনাবাহিনীর সদস্য, সেনাবাহিনীর প্রধান, সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ কেউ প্রশ্ন করে নাই তো আপনাকে? কেউ প্রশ্ন করেনি বাইরে থেকে, কেউ না কেউ বাইরে বা ভিতর থেকে। আপনারা এখন আপনার নিজেরাই প্রশ্নবিদ্ধ হতেন, বা আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করছেন। হ্যাঁ, এখন আরো কত কঠোর, মানে এইখানে যে দুর্বলতা আছে সেটাই বলছে। যে কোনো সময় সেনাবাহিনী আরো ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও ভ্রাতৃত্ববোধে দৃঢ়। এত শব্দ লাগে কেন? আপনি সেনাবাহিনী ঐক্যবদ্ধ এটা বলারও দরকার নাই। সেনাবাহিনী শৃঙ্খলাবদ্ধ এটা কেউ অস্বীকার করে না। সেনাবাহিনী শৃঙ্খলাবদ্ধ বাহিনী, আপনারা ঐক্যবদ্ধ এটাও সবাই না। আপনাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আছে কিনা আপনারা বলতে পারেন, আমাদেরকে বলার দরকারটা কি? জনগণকে এই কথা দরকারটা কি যে আপনারা ভ্রাতৃত্ববোধে দৃঢ় আছেন?
কার সাথে ভ্রাতৃত্ব বোধ রয়েছে, নিজেরা নিজে থাকে না সবাই জানে, তো কেন এটা করে? তার মানে somebody has question দেয়ার, এই যে ইউনিটি নিয়ে কোশ্চেন করেছে, তাদের শৃঙ্খলা মানে তাদের ডিসিপ্লিন নিয়ে কোশ্চেন করেছে, তাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ বা ব্রাদারহুড এটা নিয়ে কেউ না কেউ কোশ্চেন করছে। মানে তারা আসলে কোশ্চেনটা হচ্ছে যে সমাজের মধ্যে বা জনগণের উপরে তারা এক এক একতরফা আচরণ করেছে, এই কথাগুলো প্রশ্ন করা হয়েছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তারা আজকে এইভাবে নিজেকে কাউকে না বলে কোর কমিটির মিটিং এর মধ্যে কে ছিল আপনি একটু দেখেন, আপনি প্লিজ একটু পড়ে শুনুন দেখেন ওখানে কিন্তু এই সেনা সদরের নাই, কিন্তু যদি তাকে আপনি একটু বলেন মানে আর্ম ফোর্সেস ডিভিশন তো আছে, আর্ম ফোর্সেস ডিভিশন তো এই কাজের জন্য না, এবং একমাত্র আর্ম ফোর্সেস ডিভিশনের লোকটাই কিন্তু হাসতেছে, খেয়াল করে দেখেন। আর কেউ মুখে কিন্তু কারো মুখে কিন্তু হাসি নাই, ইনক্লুডিং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি সারাক্ষণ কিন্তু হাসেন, সারাক্ষণ হাসি তামাশা করেন, ওনাকে সবাই হাসি তামাশার মস্করার লোক মনে করে, হালকা হালকা স্বভাবের লোক মনে করে। দেখেন তো চেহারাটা, আপনি আপনার দর্শকদেরও বলেন এই ছবিটা বাইট করে আপনি যদি দেখেন। আমি এখানে কারা উপস্থিত ছিল সেটা রিপোর্টে লিখে নাই। মাইনুর রহমান বলেছেন আপনি আপনি বাইর করেন, আপনার কাছে এটা থাকার কথা ছিল। আপনি না, আমি রিপোর্ট যেটা আছে, যে রিপোর্ট আছে এই রিপোর্টে নাই, আমি আরেকটা দেখি। তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যে জনগণের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দায়িত্ব সেনাবাহিনী পালন করে যাবে, আশ্বাস দিয়েছেন। নিশ্চয়তা দেন নাই কিন্তু আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, মাইনুর রহমান বলেন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গত 15 মাস দায়িত্ব তা একেবারেই সহজ ছিল না। আমরাও চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, আমরা সেনানিবাসে ফেরত যাই। ঠিক যান, দেশের জনগণের মতো সেনাবাহিনী চাই সরকারের রূপরেখা অনুযায়ী একটা নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আর স্বাভাবিক হবে। এই জন্য সরকার এখন পর্যন্ত নির্বাচন যেহেতু রূপরেখা এইসব অনেক কিছু, মানে আমি যদি তার লাইভ যেখানে সে ইয়েতে ওখানে সে অনেক প্রশ্নের মুখে কিন্তু অনেক প্রকাশ করেছে। সেনাবাহিনী সাধারণত এগুলোকে কেয়ার করা, তাকে কি কি প্রশ্ন, তাকে প্রশ্ন করার পর সে তারা আরো বলছে এই আমরা ওই মানে ওনাকে তো কেউ প্রশ্ন করে নাই রে ভাই, somebody has questioned them, somebody তাদের কি কোশ্চেন, এই যে কারণেই হয়েছে। আপনি কমিটির যে মিটিং হয়েছে সেই মিটিং এর মধ্যে এটা কেউ যত জানো অল অফ আ সাডেন কেন এই মিটিংটা হোক, এই মিটিংটা হয়েছে চাপে পড়ে। সো দিস ইজ এ টাইম যেখানে সেনাবাহিনী আর আমি একটা পয়েন্ট বলছি, আর আওয়ামী লীগকে টার্গেট করে কখনো ইভেন জয় বাংলা স্লোগান দিয়ে আসলে সেনাবাহিনীর পাশ দিয়ে দৌড়ালো মানে ইয়ে করলো, সেনাবাহিনী কিছু করবে না। সো ইট উইল বি অ্যাসিড টেস্ট ফর আওয়ামী লীগ। এবং 13 তারিখের সামনে রেখে তাদের এই যে সরে যাওয়ার ইয়েটা এবং তারা যে ইয়ে হয়েছে, আপনি দেখেন সরকারের মধ্যেও কিন্তু প্রচন্ড প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এইটা একটু জানতে চাচ্ছিলাম, এই প্রতিক্রিয়া দেখা দিয়েছে এর মধ্যে ইয়ারা উপদেষ্টারা দফায় দফায় প্রধান উপদেষ্টার সাথে যে কি হচ্ছে এটা জিজ্ঞেস করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও বলেছেন, তিনি নিজেও আগ মুহূর্তে জানেন না যে সেনাবাহিনী এরকম একটা সিদ্ধান্ত নিয়ে বসে থাকবে। কারণ সেনাবাহিনী তো প্রধান উপদেষ্টার সাথে 3 দিন আগে বৈঠক করে গেছে, তারা তো সেখানে কিছু বলেননি। সেনাবাহিনী প্রধান উপদেষ্টার সাথে কোনো কথা বলেনি। সেনাবাহিনী যখন দায়িত্ব নিয়েছিল এই দেশ, তখন সেনাবাহিনী বলছে আমরাই কিন্তু দেশের দায়িত্ব নিলাম। অফিসার ট্রেনিং এর কথা কোর কমিটিতে বলেছে নির্বাচনের জন্য ট্রেনিং এর জন্য গেছে, আর মাইনুর রহমান বলতেছে আমাদের ট্রেনিং এর অভাব, এখন ট্রেনিং দরকার। আপনি বুঝতে পারছেন? স্বরাষ্ট্র উপদেষ্টা খুবই কি বলে উনি তার মানে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী এই গ্যাপটা পূরণ করতে পারবে কিনা এই নিয়ে সন্দেহান, যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে, অন্যান্য উপদেষ্টা দফায় দফায় দেখা করেছে। আজকে হয়তো একটা মিটিং, ওদেরকে বলে কিচেন ক্যাবিনেট টাইপের মানে মিটিং হওয়ার কথা ছিল, আমি জানি না হয়েছে কিনা। তবে এখন আপনি যে আরেকটা জিনিস দেখবেন, এই যে কিচেন ক্যাবিনেটের মিটিং যদি না হয়ে থাকে তাহলে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার প্রধান উপদেষ্টার কিন্তু ওই যে কি বলে কি একটা প্রধান আছে না ওনার, আরেকটা নিরাপত্তা উপদেষ্টা প্রেস সচিব, আচ্ছা হ্যাঁ প্রেস সচিব, ওইটাও তো একটা প্রধান টাইপের। সে প্রেস সচিব প্রচন্ড হুঙ্কার দিয়েছেন। কেন দিয়েছেন? ভয় পেয়েছেন। ভয় কেন পেয়েছেন? কারণ উনি আজকে জানতে পেরেছেন যে সেনাবাহিনী সরে যাওয়ার পিছনে মানে কারা
ভূমিকা রেখেছে। সেনাবাহিনী সরে যাওয়ার পেছনে কি কি ফ্যাক্টর ভূমিকা রয়েছে, আমার সেনাবাহিনী সরে যাওয়ার পরে কি কি ফ্যাক্টর মাঠে আসবে, কাজ করবে। কিন্তু আপনি যে বলেন জয় বাংলার অ্যাসেট টেস্ট, জয় বাংলাই এখন মাঠে ফ্যাক্টর, এটা কিন্তু তার কথায় উঠে আসছে। অল অফ এ সাডেন উনি, ওনাকে কেউ কিছু বলে নাই, কিন্তু উনি বলতেছেন অল অফ এ সাডেন, উনি বলতেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন। আরে বাবা, ওরা তো মিছিল করেই যাচ্ছে, উনি হঠাৎ করে উনি হুঁশিয়ারি দেওয়ার কি, উনি আইন শৃঙ্খলা বাহিনী প্রধান কিনা? না, উনি যাই হোক সেটা আমি জানি না কোনটাকে, কিন্তু আমার কথা হচ্ছে যে তার মুখ থেকে যখন এই কথাটা আসে তখন আপনি ধরেই নিতে পারেন যেটা সরকারের কথা বা প্রধান উপদেষ্টার মনের কথা। তার মানে এই যে উনি কঠোর প্রয়োগটা উনি করবেন কি করে, এবং সেটার জন্য উনি এত মানে হুঙ্কার দিলেন কেন? তিনি বলেন যার বিরুদ্ধে সহস্র ছেলে মেয়েকে খুন করার অভিযোগ, উনি ঢাকার অমুক তমুক ওইখানে গিয়ে বসে নির্দেশ দিয়েছেন, সেটা অবশ্যই আমাদের মনিটরিং এ আছে। ওনার নাকি মনিটরিং এ আছে, এমন মনিটরিং এ আছে যে চাপ খেয়ে এখন মুখ দিয়ে এইসব কথাবার্তা বের। ঠিক আছে, তবে উনি যেই বিশেষণ দিয়েছেন শেখ হাসিনাকে যেভাবে বলেন, উনি এর আগেও বলেছেন, আমি কোনদিন এটা আসলে এইভাবে বলছেন, কিন্তু ওনারা যদি আমরা ছিচকে সাংবাদিক বলি তখন কেমন লাগবে? উনি যেভাবে শেখ হাসিনাকে গালি দেয়, এখন থেকে যদি আমরা কোট আন কোটা সবসময় শফিকের নামে রেখে ছিচকে সাংবাদিক বলুন কেন? কারণ সে একটা ছিচকে সাংবাদিক, সারা জীবন কি সাংবাদিক করছে? একটা বড় রিপোর্ট দেখাতে শেখ হাসিনা চলে গেছে, এটা তিনি নীতিমালা একজন সাংবাদিক হিসেবে নীতিমালা সোর্স করা, নাম আমিও জানি, সে নিরাপদ, সবাই জানি, সবাই জানি, কিন্তু আমি সে যাকে যাকে বলেছে তার মধ্যে একজন থেকে আমি জেনেছি ওই দিন কিভাবে এই জিনিসটা লিক হয়েছে, কিভাবে ওই লোকটা নিরাপদ না আপনি জানেন। এখন তিনি বাসা বদল করে থাকার চিন্তা ভাবনা করছেন, এখন সে নিরাপদ না, কারণ তিনি লিক করেছেন। আওয়ামী লীগের বাহিনী যদি মিনিমাম আন্দাজ করতে পারে যে এই লোকটা শেখ হাসিনার পাশে থাকা অবস্থায়, শেখ হাসিনার পেছনে থাকা অবস্থায় এই জিনিসটা লিক করেছে, কার কাছে? শেখ হাসিনার বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করছে সেই ইয়ের কাছে। সে লোকটার জান মানে তার মানসিক কি অবস্থা বলতে পারেন, যে তার সোর্স, প্রথমত হলো তার সোর্স অবশ্যই শেখ হাসিনার সাথে বিশ্বাসভঙ্গ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, অবশ্যই বিশ্বাসঘাতকতা করেছে। তার চাকরির তার চাকরির শর্ত হচ্ছে বিশ্বাসঘাতকতা করেছে, চাকরির শর্ত ভঙ্গ করেছে, এবং ব্যক্তি জীবনে তিনি বিশ্বাসঘাতকতার এই গ্লানি উনি সারা জীবন কিন্তু কাটাতে হবে। এবং তার নামটা কিন্তু এই শফিক প্রকাশ করে দিয়েছে। শফিক প্রকাশ করে দেওয়ার পর তাকে কি আর সাংবাদিক বলা যায়? সে তার সোর্স রক্ষা করেনি, তার সোর্স এখন শারীরিকভাবে এখন নিরাপত্তাহীন, ফ্যামিলি নিরাপত্তাহীন, তাকে অতিরিক্ত নিরাপত্তা নিয়ে থাকতে হচ্ছে। এখন দেখেন সে শেখ হাসিনাকে গালি দেয়, তার মতো করে সে গালি দেয়। তাকে যদি আমরা বলি এই জাস্ট এই কারণে, যিনি এই রিপোর্ট করার পরে ইয়ের মধ্যে ফ্লোরের মধ্যে গড়ে গেছেন, একে কি সাংবাদিক বলে না? ছিচকে সাংবাদিক। তার কোন ইনভেস্টিগেটিভ রিপোর্ট এ পর্যন্ত কেউ দেখেছে? এপির একটা লিখিত দেখান তো, যে এপি থেকে বাংলাদেশ নিয়ে বিশাল একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে। আল জাজিরার ওই একজন যিনি জানো একজন, তিনি অ্যাটলিস্ট কিছু বানানো রিপোর্ট হলে তো করেছেন। আল জাজিরা এগুলাকে বানিয়েছে তো আল জাজিরাকে খাওয়াইতে পারছে, উনি তো এপিকে একটা রিপোর্ট খাওয়াইতে পারেন নাই। শেখ হাসিনার বিরুদ্ধে এপিকে দিয়ে কি রিপোর্ট করেছেন আদার দেন ক্যাম্পেইন করা? কিছুই করে না। তো এই লোকটাকে এখন থেকে ছিচকে সাংবাদিক বলবো। আমি প্রত্যেকের প্রতি আহ্বান জানাই, আমার সাংবাদিক বন্ধুদের প্রতি, যে আমাদের একজন নেতাকে সে তার মতো করে একটা বেশন দিচ্ছে, এবং সেটা কোথায়? সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধের সময়কার যে আমাদের যাকে ইয়ে বলা হয় কিনা, মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের মানে বাঙালি হত্যাকাণ্ডের জন্য তার কথা, তার মুখের একটা ভাষা সে ব্যবহার করে, সরি তার নামে যে তাকে যে ইয়ে করা হয়, যে বিশেষণ দেওয়া হয়েছিল, সেই বিশেষণটা শেখ হাসিনার নামে সে বলে।